দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। এক মাসে সবচেয়ে বেশি পণ্য রপ্তানির রেকর্ড হলো অক্টোবর মাসে। রপ্তানি বেড়েছে প্রায় 60 ভাগের মতো। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে উৎক্ষেপণ করা হবে 2023 সালে। স্যাটেলাইটের কাজ করবে রাশিয়া। বাজারে চিনির দাম স্থিতিশীলে সরকারিভাবে আমদানির চিন্তাভাবনা করছে শিল্প মন্ত্রণালয়। বন্ধ চিনি কল আগামী বছর চালুর আশা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। রপ্তানি আয়ের রেকর্ড হয়েছে। অক্টোবরে বাংলাদেশ $472 কোটি পণ্য রপ্তানি করেছে বিশ্ববাজারে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 60 ভাগ বেশি। রপ্তানিকারকরা বলছেন, কোভিড সংক্রমণ কমে আসায় তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে ইউরোপ আমেরিকার বাজারে। এছাড়া বিদ্যুৎ সংকটের কারণে চীন থেকেও রপ্তানি আদেশ আসছে বাংলাদেশে। সাদাত হোসেনের রিপোর্ট। করোনা ভাইরাস যতই দুর্বল হচ্ছে ততই চাঙ্গা হয়ে উঠছে বিশ্ব অর্থনীতি, যার প্রভাব পড়ছে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে। ক্রেতাদের বাড়তি ক্রয়াদেশ মেটাতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের, যার প্রমাণও মিলছে রপ্তানির হালনাগাদ তথ্যে। হিসেব বলছে অর্থবছরের প্রথম 4 মাসে $1122 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় 21 ভাগ বেশি। এর মধ্যে নিট পোশাকের প্রবৃদ্ধি বেশি 24 ভাগ এবং ওভেনের 16.5। কোভিডের সময় দীর্ঘ সময় যে বন্ধ থাকার পর একটা যে শূন্যতা তৈরি হয়েছিল, সমস্ত বিশ্বের মার্কেটগুলি যে বিশেষ করে ইউরোপ আমেরিকা যখন খুলে দিল, তখন একটা হঠাৎ করে সেল কিন্তু বেড়ে গেল এবং মানুষের ডিমান্ডও বেড়ে গেছে, কারণ দীর্ঘদিন কেনাকাটার মধ্যে নাই, তো যার ফলে এখানে বেড়ে। কিন্তু চায়নার পলিটিক্যাল কারণে অনেকগুলো দেশ তাদের অর্ডার দিচ্ছে না। আরেকটা ব্যাপার হলো, তারা পাওয়ারের প্রবলেম, ক্রাইসিস তারা আছে, তাদের টেক্সটাইল মিলগুলো তারা কাজ করছে না, তারা স্ট্যাগারিং করে কাজ করছে সপ্তাহে 2-3 দিন, এটার কারণ। আর অনেকগুলো আমাদের কম্পিটিটিভ কান্ট্রি যেমন ভিয়েতনাম, যেমন ইন্ডিয়া, সেখানে প্যান্ডেমিকের কারণে অনেকদিন বন্ধ ছিল। সবকিছু মিলে আমাদের দেশে অর্ডার আসছে। শুধু তৈরি পোশাকই নয়, এই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিও বেড়েছে 28 ভাগের মতো। বেড়েছে কৃষিপণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল, রাসায়নিক, প্লাস্টিক সহ বেশিরভাগ পণ্যের রপ্তানি। সব মিলে অক্টোবর পর্যন্ত রপ্তানি আয়ের অঙ্কটা $1574 কোটি, প্রবৃদ্ধি 22.62 ভাগ। যেহেতু আমাদের র মেটেরিয়াল দাম অনেক বেড়ে গেছে, সুতার দাম বেড়ে গেছে, আমাদের ফ্রেড কস্ট অনেক বেড়ে গেছে, ব্যবসা বাড়লেও হয়তো আমাদের যারা ব্যবসা করে লাভবান না, বরঞ্চ আমাদের 10% গ্রোথ ছিল, আমরা অনেক লাভবান ছিলাম। যে টি শার্ট আমরা গত বছর $1.20 সেল করেছি, সেটা হয়তো এখন $1.50 বা 40 সেন্টে সেল করছি এখন। তো ফলে এখানে একটা কিন্তু বৃদ্ধি ঘটেছে। একদিকে পরিমাণ আসছে বেশি, অর্ডারের পরিমাণ কোয়ান্টিটি বেশি আসছে, আবার এদিকে সুতার দামের কারণে এখানেও একটা কিন্তু বৃদ্ধি ঘটেছে। আর মাসের হিসেবে অক্টোবরে $472 কোটি আয় এসেছে রপ্তানি থেকে, প্রবৃদ্ধি 60.37 ভাগ, যা এক মাসে সর্বোচ্চ। সেপ্টেম্বরেও রেকর্ড $417 কোটি পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2023 সালের জুনে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এটি হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। স্বল্পতম সময়ের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সরকার উন্মুক্ত দরপত্রে না গিয়ে G2G ভিত্তিতে করবে। রিপোর্ট করছেন তোফায়েল আহমদ। 2018 সালে 57তম দেশ হিসেবে মহাকাশে নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে অক্টোবরের শুরুতে প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। স্যাটেলাইটটি কাজ করবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মহাকাশে। দ্বিতীয় স্যাটেলাইটটি নির্মাণ করতে ফ্রান্সের 2টি সহ চীন ও রাশিয়ার মোট 4টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে সরকারের তরফ থেকে এখনো কোনো ঘোষণা না এলেও সম্ভাব্য দেশ হতে পারে রাশিয়া। লিও এবং আর্থ অবজারভেশন স্যাটেলাইট সাধারণত একটা স্যাটেলাইট দিয়ে হয় না, ওইখানে ছোট ছোট বেশ অনেকগুলো স্যাটেলাইট একসঙ্গে, এটাকে আমরা বলি কনস্টেলেশন, 4-5টা 6টা অনেকগুলো মিলে তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে হবে। বাংলাদেশ সরকার নির্বাচনী ইশতেহারে বলেছে যে তারা এই সরকারের আমলেই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করবে। তো এখন এইটুকু সময়ের ভিতরে G2G করাতে আমাদের কিছুটা অ্যাডভান্টেজ হবে, তারপরেও আমাদের জন্য একবার নাভিশ্বাস উড়ে যাবে এটা সম্পূর্ণভাবে করার। অপটিক্যাল এবং সিনথেটিক অ্যাপারচার রাডার,
উভয় সক্ষমতার এই স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কৃষি উৎপাদন, মৎস্য আহরণ, দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্নভাবে উপকৃত হবে দেশ। এছাড়া উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে এটি। আমাদের বঙ্গোপসাগরের দক্ষিণে বিরাট একটা সমুদ্র অঞ্চল আহরণ করেছে এবং ওই জায়গাটা আয়তনের দিক দিয়ে বাংলাদেশের চাইতে অনেক বড়। তো এত বড় একটা জায়গা আমরা পেলাম, তো এটা পাহাড় দিতে হবে। তো আমাদের এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মূলত আমরা ওই কাজে লাগবে। স্যাটেলাইট থেকে আমরা যদি আগের থেকে এই ফিশারম্যানদেরকে বলে দিতে পারি এইসব এরিয়াতে তোমরা যাও, এখানে মাছের হটস্পট আছে, খুব সহজে তোমরা অল্প সময়ে বেশি পরিমাণ মাছ তোমরা হারভেস্ট করতে পারবে, তখন ডেফিনেটলি তারা উপকৃত হবে। এই বছর বৃষ্টিপাত কেমন হতে যাচ্ছে, বন্যা কেমন হওয়ার সম্ভাবনা আছে সেটা ধারণা করা যায়। কখনো এল নিনো, লা নিনোর প্রভাব আছে এবং যে গ্লোবাল যে মডেলগুলো আছে অ্যাটমসফিয়ারিক, সেটা দিয়ে কিছুটা ধারণা করা যায়। 2031 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর আয়ুষ্কাল শেষ হবার আগেই সরকারকে আরও একটি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হবে মহাকাশে। তোফায়েল আহমদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে চিনি আমদানির পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি উৎপাদন বন্ধ থাকা চিনি কলগুলোকে ঢেলে সাজিয়ে আগামী বছর নাগাদ পুনরায় চালু করা হবে। লোকসান এড়াতে এসব মিলে চিনি ছাড়া অন্যান্য খাদ্য প্রক্রিয়াজাত করা হবে। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে অন্যতম একটি হলো চিনি। দেশে যার বার্ষিক চাহিদা প্রায় 15 লাখ মেট্রিক টন। এর সিংহভাগই আমদানি করতে হয় বাংলাদেশকে। বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাতে কয়েক ধাপে দাম বেড়েছে পণ্যটির। বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে 80 টাকায়, আর প্যাকেটজাত চিনির কেজি 84 টাকা। টিসিবির হিসেবে বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে 26 ভাগ। এই বাজারকে নিয়ন্ত্রণে রাখতে চিনি আমদানির কথা ভাবছে সরকার। আমাদের চিনি ডিমান্ড আছে, আমাদের যেগুলি চলমান আছে, আমাদের প্রোডাকশন যে টার্গেট আছে আগামীতে, উই আর গোয়িং এহেড উইথ দিস। প্লাস আমরা যদি আমাদের টাকা পাই সরকারের কাছ থেকে, আমরা বাজারকে আরো সীমিত রাখার জন্য অবশ্যই আমরা প্রয়োজন পড়লে আমরা আমদানি করব, প্রয়োজনে সেখানে, যাতে এই সুযোগটা না নিতে পারে অন্যরা। চিনির স্থানীয় চাহিদার প্রায় 10 ভাগের যোগান দেয় সরকারি 15টি চিনিকল। কম উৎপাদনশীলতা এবং উচ্চ ব্যয়ের কারণে এদের 2-1টি বাদে প্রায় সবগুলোই দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের হিসেবে 2019-20 অর্থবছর পর্যন্ত চিনিকলগুলোর মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 7,810 কোটি টাকা। এমন অবস্থায় গত বছর 6টি চিনিকলে আখ মারাই বন্ধ করে দেয়া হয়। শিগগিরই আবার যেগুলোতে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। আগামী বছরের মধ্যে চিনি কলগুলি নিয়ে যেগুলি আমাদের বন্ধ, যেগুলি চালু আছে তা আছে, যেগুলি মারাই আমরা বন্ধ করে দিয়েছিলাম, সেগুলিতে আবার নতুন করে প্লান্টেশনও শুরু হয়েছে সেখানে। আমরা আশা করি আগামীতে আমাদের এই চিনি কলগুলি নিয়ে সমস্যা হবে না, এখানে আবার এটা লাভজনক হবে। একটু সময় তো লাগবে, একটা কিছু বেটার পেতে হলে ইট উইল টেক অ্যানাদার 3 to 4 years। বুধবার শিল্প ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, উদ্যোক্তাদের শিল্প খাতে বিনিয়োগে উৎসাহিত করতে 4 নভেম্বর রাষ্ট্রপতির শিল্প পুরস্কার 2019 প্রদান করা হবে। 6টি ক্যাটাগরিতে মোট 19টি প্রতিষ্ঠান এবারের রাষ্ট্রপতির শিল্প পুরস্কার পাচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আয়ের বিবরণী ছাড়াই কর আদায় করা হচ্ছে বহুজাতিক টেক জায়ান্টদের কাছ থেকে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে উৎসে কর কর্তন করে এই রাজস্ব সংগ্রহ করা হচ্ছে। রাজস্ব বিভাগ বলছে, অনাবাসী প্রতিষ্ঠানের স্থানীয় অফিস না থাকার কারণেই এমনটি করতে হচ্ছে। ব্যক্তি হোক কিংবা প্রতিষ্ঠান, আয়ের উপর কর প্রযোজ্য বিশ্বের প্রায় সব দেশেই। কিন্তু ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস আর পানামার মতো কিছু এলাকায় টাকা রাখলে কোনো কর দিতে হয় না। তাই ধনীরা কর স্বর্গ নামে পরিচিত সেসব জায়গায় বিনিয়োগ করেন নিজ দেশ থেকে অর্থ সরিয়ে, যা ঠেকাতে কর্পোরেট কর সর্বনিম্ন 15% করার বৈশ্বিক চুক্তি করেছে বিশ্ব নেতারা সম্প্রতি, যেখানে এরই মধ্যে সম্মতি দিয়েছে 136টি দেশ। বাংলাদেশ কি করবে? আমাদের চেয়ে বেশি আছে। আমাকে তো বলে নাই যে তুমি কমাই নিয়ে আসো। গ্লোবাল সেটা তো কমানোর জন্য না, গ্লোবাল বলছে মিনিমাম তোমার 15 থাকতে, আমরা 15-এর চেয়ে বেশি আছে। এটা আমাদের যুক্ত হওয়ার প্রশ্ন আসে না। হিসেব বলছে বর্তমানে দেশে কর্পোরেট কর হার সর্বনিম্ন 22.5 ভাগ আর সর্বোচ্চ 45 ভাগ। এক্ষেত্রে দেশীয় কিংবা বহুজাতিক প্রতিষ্ঠানের কোনো ভাগ নেই।
করের তারতম্য হয় ব্যবসার ধরন ভেদে আর পুঁজিবাজারে তালিকাভুক্তিতে। তবে বিশেষ ব্যবস্থায় কর ছাড় বা কর অবকাশের সুবিধা আছে বিদ্যমান আইনে। আমাদের বিদেশি কোম্পানিগুলি যখন আমাদের হাইটেক পার্কে ইনভেস্টমেন্টও করে, আমাদের বেজাতে ইনভেস্টমেন্ট করে অথবা বেবজাতে ইনভেস্টমেন্ট করে, তখন তাদের ট্যাক্স রেট বলতে আসলে কিন্তু জিরো। আমি বলবো যে অত্যন্ত লুক্রেটিভ একটা ট্যাক্স পলিসি। দ্বিতীয়ত, যখন তারা এখানে জয়েন্ট ভেঞ্চারে ইনভেস্টমেন্ট করছে বিডার অনুমোদন নিয়ে কতগুলি বিশেষ সেক্টরে, তখন কিন্তু আমাদের ট্যাক্স হলিডেও আছে। তবে প্রথাগত বিনিয়োগ বা প্রতিষ্ঠান না খুলেই বাংলাদেশে ব্যবসা করে চলেছে গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো বহুজাতিক টেক জায়ান্টরা। তাদের আয় থেকেও কর আদায় শুরু করেছে রাজস্ব বিভাগ। তবে সেজন্য নতুন কোনো হার নির্ধারণ করা হয়নি। আয়কর অধ্যাদেশের 56 ধারা অনুযায়ী 5 থেকে 30% হারে উৎসে কর নেওয়া হচ্ছে। তার যখন বিল প্রাপ্তি হয়, বিল প্রাপ্তির সময় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যখন রেমিটেন্স হয়, সেই রেমিটেন্সের বিপরীতে উৎসে কর কর্তন করা হয়। তখন তার ক্ষেত্রে কিন্তু রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, কারণ তাকে রিটার্ন দাখিলের পরে নোটিশ করা, নোটিশে হিয়ারিং করা, এই সমস্ত কাজগুলির ক্ষেত্রে তার ফিজিক্যাল প্রেজেন্স না থাকার কারণে, তার ম্যানেজমেন্ট না থাকার কারণে এই জায়গাটি আমাদের আইনগত বিধানটি হচ্ছে ভিন্নতর। আয়করের ক্ষেত্রে হিসাব বিবরণী না থাকলেও টেক জায়ান্টদের মূসক আদায়ের বিবরণী জমা বাধ্যতামূলক করেছে রাজস্ব বিভাগ। এরই মধ্যে বাংলাদেশে মূসক নিবন্ধনও করেছে গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠান। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সার্বিক সূচক ডিএসএক্স 56 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৮৯৮তে। লেনদেন হয়েছে মোট ১,১৫৪ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 89টির, কমেছে 246টির দর, আর অপরিবর্তিত রয়েছে 40টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকের কার্যদিবসে এবং বেশ কয়েকটি কার্যদিবস ধরে আমরা মার্কেটে কন্টিনিউয়াস প্রফিট টেকিং এর ইম্প্যাক্ট কি ইন্ডেক্সগুলোতে দেখতে পাই। ডিএসসিএক্স ইন্ডেক্স অ্যাপ্রক্সিমেটলি 0.81% কমেছে, ডিএস30 ইন্ডেক্স 0.77% কমেছে। আজকে মার্কেট টার্নওভার ছিল অ্যাপ্রক্সিমেটলি 1100 কোটি টাকা, যা গত কার্যদিবসের তুলনায় 10.86% কমেছে। মার্কেটের ওভারঅল বিহেভিয়ার দেখে আমরা মনে করি যে বড় কোম্পানির স্টক প্রাইস কমানোর প্রভাব আমরা ইন্ডেক্সগুলোতে দেখতে পাই। হাউএভার আগামী দিনগুলোতে জিডিপি গ্রোথ বাড়ার অনেক পসিবিলিটি আছে এবং তার সাথে ক্যাপিটাল মার্কেট গ্রোথেরও অনেক চান্স আছে। এই জন্য আমরা মনে করি যে ফিউচারে ইন্ডেক্সগুলো আরো বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বিশ্বকে বাঁচাতে বন নিধন বন্ধে একমত হয়েছেন বিশ্ব নেতারা। COP26-এ 2030 সালের মধ্যে বন উজাড় শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছে 124টি দেশ, কিন্তু বাংলাদেশের নাম নেই এই তালিকায়। এজন্য প্রায় 2000 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা এসেছে সম্মেলনে। একমত হয়েছেন মিথেন গ্যাস নিঃসরণ কমানোর বিষয়েও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ বনভূমি হ্রাস পাওয়া। উদ্বেগের বিষয় হলো বনাঞ্চল ধ্বংসের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। গ্লোবাল ফরেস্ট ওয়াচের হিসেবে শুধু 2020 সালে বিশ্বে 2,54,000 কিলোমিটার বন উজাড় হয়েছে, যা যুক্তরাজ্যের মোট আয়তনের চেয়েও বেশি। এমন অবস্থায় 2030 সালের মধ্যে বন নিধন শূন্যে নামিয়ে আনতে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বের 110টি দেশ জলবায়ু সম্মেলনে। Leaders have come together representing over 85% of the world's forest estate. They've made a landmark commitment to work together to halt and reverse deforestation and land degradation by 2030. Not just halt, but reverse. And that means more leaders than ever before have now signed up to protect our forests. চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলোতেই রয়েছে পৃথিবীর মোট বনাঞ্চলের 85%। চুক্তি অনুযায়ী সুরক্ষা নিশ্চিত করা হবে এমন বনাঞ্চলের মধ্যে রয়েছে অ্যামাজন, কানাডার উত্তরাঞ্চলের বোরিয়াল বন ও কঙ্গো অববাহিকার রেইন ফরেস্ট। এজন্য গঠন করা হবে $19 বিলিয়ন তহবিল। এই তহবিলে $9 বিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। This plan is the first of its kind, taking a whole of government approach and working in our case with Congress to deploy up to $9 billion in U.S. funding through 2030
to conserve and restore our forests and mobilize billions more from our partners. বনভূমি রক্ষায় $2 বিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বেজোস আর্থ ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে বনভূমি পুনরুদ্ধার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে মোট $10 বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা রয়েছে এ ধনকুবেরের। I'm pleased to announce a $2 billion pledge allocated directly to restoring nature and transforming food systems. কার্বন ডাই অক্সাইডের পর পরিবেশ বিপর্যয়কারী আরেকটি উপাদান মিথেন গ্যাস। পৃথিবীর উষ্ণতা বাড়াতে মিথেন গ্যাসের অবদান কার্বন ডাই অক্সাইডের চেয়েও 80 গুণ বেশি। COP26 সম্মেলনে তাই প্রস্তাব দেওয়া হয় 2030 সালের মধ্যে মিথেন গ্যাসের নির্গমন 2020 সালের তুলনায় 30 ভাগ কমিয়ে আনার, যাতে সম্মত হয়েছে বিশ্বের শতাধিক দেশ, যেখানে আছে বিশ্বের শীর্ষ 5 মিথেন নির্গমনকারী দেশের অন্যতম ব্রাজিলও। তবে চুক্তিতে স্বাক্ষর করেনি চীন, রাশিয়া ও ভারত। এদিকে 2030 সাল নাগাদ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় $130 বিলিয়ন তহবিল ঘোষণা করেছে নর্ডিক দেশগুলো এবং ব্রিটিশ পেনশন ফান্ড। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।